আপনি কিছু বলবেন? আপনি তো ওনার স্বামী। হ্যাঁ, ওকে প্রশ্ন করুন, ও সব সত্যি বলবে। ও তো আমার স্বামী, ও সবটাই বলবে আপনাদের। আপনারাই বলুন না, আমার ওপর যদি ওইভাবে অ্যাটাক না হতো তাহলে কি আমি এত কথা বলতাম? ও তো দেখেছে সেদিন আমার কি অবস্থা ছিল, একদম আলু থালু অবস্থা, ব্লাউজ টাউজ ছেঁড়া, সারা গায়ে আঁচড়ের দাগ। ও দেখেছে আমাকে। ওকে প্রশ্ন করুন, ও বলবে। আমার মাথা সিঁদুর টিঁদুর সব ঘেঁটে দিয়েছিল। 1 মিনিট, এখানে আমার একটা কথা বলার আছে। বল বুবলাই, তোর কথা শোনার জন্যই আমি অপেক্ষা করে আছি। যার যা কথাই বলার থাকুক না কেন, আমি আপনাকে একটা কথা বলছি। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এবং এটা প্রমাণ করার জন্য আমি শেষ পর্যন্ত যাব। শুধু এই জন্য না যে উনি আমার স্বামী, এই জন্য আমি শেষ পর্যন্ত যাব, তার কারণ উনি ডক্টর স্বতন্ত্র বোস, যার গায়ে কোনোদিনও এরকম কাদার ছিটে লাগেনি। আর আজ এই মেয়েটা এসে এমন একটা কাদার ছিটে এই মানুষটার গায়ে লাগালো যা যে কোনো মানুষকে শক্তিহীন করে দিতে পারে, তার সমস্ত শব্দ হারিয়ে যেতে পারে। কিন্তু তাও আমি এই মানুষটার পাশ থেকে কখনো সরে যাব না, কারণ আমি জানি সবসময় সবকিছু প্রমাণ করা যায় না, এবং এই সমস্ত ক্ষেত্রে একটা মেয়ের কথার অনেক দাম থাকে। আর একটা মেয়ের কথার অনেক দাম থাকে বলেই নিশ্চয়ই আমারও কথার দাম থাকবে। আমি আপনাদেরকে ওনার স্ত্রী হয়ে বলছি, এরকম কোনো কাজ উনি করতেই পারেন না, এবং এই কথাটা প্রমাণ করার জন্য আমি আমার জীবনের বাজি রেখে দেব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ, আমিও একজন মেয়ে, একজনের স্ত্রী, আমার কথাটাও আপনারা একইভাবে বিবেচনা করবেন। প্লিজ আপনারা আমাদেরকে হেল্প করুন, আপনারা তদন্ত করুন, এবং তদন্তে যা উঠে আসবে সেটাই আমরা মেনে নেব। আশা করছি সেটা ঠিকই হবে, আপনাদের উপর আমরা ভরসা রাখছি। মেডিকেল রিপোর্টটা আমরা দেখে নিয়েছি। আমার মনে হয়েছে এটা সুপারফিশিয়াল করা, মানে নিজে নিজে কিছু করবার চেষ্টা হয়েছে। বোঝাই যাচ্ছে যে বর্ষা দেবী ওনাকে ফাঁসানোর জন্য এইসব কার্যকলাপগুলো উনি করেছেন। তবে আমার মনে হয় যে ডক্টর বোস একটা কিন্তু ডক্টর বোস কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এই অভিযোগ থেকে একবার কিন্তু ডিফেন্ড করেননি, মানে বাঁচতে চাননি। উনি এতটাই বিপর্যস্ত এবং আহত। দেখুন, আমরা রিপোর্টটা দেখেছি, হ্যাঁ, ফাইনালি একটু আলোচনা করে নিয়ে আপনাদের রিপোর্টটা জানাবো, কেমন? তাহলে দেখে চলে এসো মা। না বাবা, আমি আজকে গিয়ে আবার আজকে ফিরে আসতে পারবো না। ও বাড়ির সঙ্গে আমার তেমন সম্পর্ক নয়। তোমার বিয়ে উপলক্ষে আমি এখানে এসেছি, কয়েকটা দিন তোমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা সহজ হয়েছে, মানে এই নয় ডাবলু যে এই রকম বিপদের দিনে আমি ওই বাড়িতে যাব আর ভদ্রতা দেখিয়ে কয়েকটা কথা বলে আমি বেরিয়ে চলে আসব, সেটা সম্ভব না। ঠিক আছে, তুমি থাকো না, ওদের বিপদটা মিটে গেলে তারপর তো আসবে। আসবো, আসবো তো বটেই। তাছাড়া তোমাকে তো আমি কথা দিয়েছি সুলক্ষণা। আর তোমার বাবার ওই শরীরটা, মানে ওই ব্যাপারে একটু ডাক্তার দেখাতে হবে কিন্তু। এখন তুমি না থাকলে বাবা দেখাতে চাইবে কিনা
এটাই তো। সেটা আবার কি কথা? মানে এতকাল কি আমি ছিলাম তোমার বাবার জীবনে, যে আমি না থাকলে তোমার বাবা ডাক্তার দেখাবেন না? মা, একটা কথা ভেবে দেখো, বাবা কিন্তু কখনোই নিজের শরীর নিয়ে সচেতন ছিল না। যদি থাকতো তাহলে তো কবেই ডাক্তার দেখাতো, কিন্তু সে তো দেখায়নি। হ্যাঁ, আমি যখন অনেক জোরাজুরি করেছি তখন তো একবার গেছে, কিন্তু ওষুধ খেয়েছে বলে মনে হয় না। তাই তুমি বাবাকে যেভাবে বিচার করছো, বাবা হয়তো ঠিক ততটাও কঠিন নয়। অনেক সময় কি হয় মা জানো তো, মানুষের ব্যবহারের ধরনে না একটা মানুষ আরেকটা মানুষের থেকে দূরে হয়ে যায়। মানুষ হয়তো সেটা বোঝাতে পারে না, তাই তুমিও হয়তো বাবাকে ঠিক বুঝতে পারো না। তোমার বাবা আমাকে বুঝতে পেরেছেন তো? হয়তো চিনতে পারেনি মা, সেটা হতেই পারে, কিন্তু আমি যেহেতু বাবার কাছে অনেক বেশি থেকেছি না, তাই বাবা আমার কাছে অনেক বেশি চেনা। যে মানুষটা তোমার কাছে অচেনা, যে মানুষটাকে তুমি আজ অব্দি চিনতেই পারোনি, সেই মানুষটা থাকলো না থাকলো সেই নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? কারণ সেই মানুষটা আমার মা, তাই আমি কখনোই তাকে অস্বীকার করতে পারবো না। সেটা আমার পক্ষে সম্ভব নয় না। তাই আমি সারা জীবন চাইবো সেই মানুষটাকে বুঝতে। তোমার দেরি হয়ে যাচ্ছে মনে হয় মা, তাই তোমাকে আটকাবো না, কিন্তু কাজ মিটে গেলে, মানে ওখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তুমি চলে এসো। মা, আসলে কি বলতো, তুমি কাছে থাকলে না বাবা মেন্টালি ভালো থাকে, ভরসা পায় আর কি। এইটুকু তো বুঝতেই পারছো। তাই অন্তত এই স্বার্থে, বাবার স্বার্থে, ওখানে কাজ মিটে গেলে তুমি চলে এসো প্লিজ। আরে বললাম তো ফিরবো, এরকম করে কথা বলছিস কেন? আমরা তোমাকে পৌঁছে দিতে যাবো মা? না না, তার কোনো দরকার নেই। আরে বাবা, তোমরা থাকো না, দুজনে মিলে একটু গল্প গুজব করো, আড্ডা দাও, আনন্দ করো। আর এখান থেকে তো এইটুকু পথ, পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি, ক্যাব নিয়ে চলে যাও। মা, মামিকে বলো যে আমি অন্তত আশা করেছিলাম যে আর কেউ আসুক না আসুক, মামি আসবে। হ্যাঁ, হয়তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে যার জন্য মামি আসতে পারেনি, তবু মামিকে বলো যে ডাবলু সত্যি সত্যি তার মামিকে বলেনি। আচ্ছা, আপনারা সবাই জিজ্ঞাসা করছিলেন না যে বর্ষার স্বামী হিসেবে আমার কিছু বলার আছে কি না। আমি কি বলতে পারি? নিশ্চয়ই বলতে পারেন, আপনার বলার উপর অনেক কিছু নির্ভর করছে তো। ডক্টর স্বতন্ত্র বোসের সঙ্গে আমার কিছু বিষয় মতবিরোধ ছিল। আমার ওনার সঙ্গে কিছু সমস্যা ছিল। আচ্ছা, আমি কিছু বিষয় কেন বলছি আমি পরিষ্কার করি, সবাইকে বলছি আপনাদের। ডক্টর স্বতন্ত্র বোস আমার মাকে বিয়ে করেন এবং তাদের এই সম্পর্কটা নিয়ে এই সম্পর্কটা আমার অপছন্দ ছিল। আমি মেনে নিতে পারিনি প্রথমে, তাই জন্য ওনার সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু তার চরিত্র নিয়ে আমার কোনো দিনও কোনো বক্তব্য ছিল না। আমার ওয়াইফ বর্ষা, ও প্রথমে আমাকে যে কথাগুলো বলে, আমি হাজব্যান্ড হিসেবে ওর কথাগুলো বিশ্বাস করি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাই সেই অনুযায়ী বিশ্বাস করি। একটা মেয়ে, তার জামা কাপড় ছেঁড়া, চেহারার এই অবস্থা, কাজ যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আমার তখন ওকে বিশ্বাস হয়েছিল ওই মোমেন্টে। কিন্তু আজকে আমি সবার সামনে জোর গলায় একটা কথা বলতে চাই। ডক্টর স্বতন্ত্র বোস মানে আমার নতুন কাকুর মতন মানুষ হয় না। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনটা আনা হয়েছে, যে অভিযোগটা আনা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। চিরসখা হে